কেমন আছিস দিদি? অনেকদিন তোদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবছি তোদের বাড়ি থেকে ঘুরে আসি। তোদের গ্রামের বাড়িতে থাকতে আমাদের খুব ভালো লাগবে। তার উপর তোদের গ্রামের নদীর মাছের ঝোল, দেশি মুরগির মাংসও খাওয়া যাবে। এ তো খুব ভালো কথা। তুই যে কত মাছ মাংস খেতে ভালোবাসিস সেটা কি আর আমি জানি না? আর দেরি না করে চলে আয়। আমাদের গ্রামের বাড়িতে এলে তুই তোর ইচ্ছা মতো মাছ মাংস খেতে পারবি। এই বলে মিনু দেবী ফোন রেখে তখনই তার দুই বৌমা মৈত্রী এবং নিবেদিতার কাছে চলে যায়। অনেকদিন বাদে কালকে তোমাদের মাসি শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে আসছে। উনি একটু মাছ মাংস খেতে পছন্দ করে। দেখো ওনার খাবারে যেন কোনো রকম ত্রুটি না থাকে। আমার বোন মাছ মাংস পছন্দ করলেও একটু খুঁতখুঁতে স্বভাবের মানুষ। এই শুনে মৈত্রী এবং নিবেদিতা কোনো আপত্তি করে না। পরের দিন সকালবেলা সাজু দেবী তার একমাত্র বৌমা পৃথার সঙ্গে মিনু দেবীর বাড়িতে এসে উপস্থিত হয়। সেই সময় নিবেদিতা রান্নাঘরে রুই মাছ ভাজা করছিল, আর রুই মাছের গন্ধ নাকে যেতেই সাজু দেবী এবং পৃথার মাছ খেতে খুবই ইচ্ছা করে। তাই তখনই সাজু দেবী বলে, তোদের রান্নাঘরে মনে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, আমাদের এখনই 5 পিস মাছ এনে দে। আমার ভীষণ খিদে পেয়েছে। আসলে এত দূর জার্নি করে আসলাম তো আর থাকতে পারছি না। মাছের সঙ্গে একটু চিকেন পকোড়াও এনে দিস কেমন? এই শুনে সাজু দেবী তখনই নিবেদিতাকে মাছ ভাজা এবং চিকেন পকোড়া দিতে বলে। কিন্তু বাড়িতে চিকেন না থাকায় নিবেদিতা রান্নাঘর থেকে মাছ ভাজা এনে দেয়। আর সেই মাছ ভাজার পাশে চিকেন পকোড়া না দেখতে পেয়ে সাজু দেবী বলে, এ কি বৌমা, তোমাকে যে বললাম চিকেন পকোড়া আর মাছ ভাজা নিয়ে আসতে, কিন্তু তুমি তো শুধু মাছ ভাজা নিয়ে এলে, চিকেন পকোড়া কোথায়? আসলে আমাদের বাড়িতে চিকেন রান্না হয়নি, তাই চিকেন নেই। আজকে রুই মাছ রান্না হবে, তাই আপনার জন্য ভাজা রুই মাছ এনে দিলাম। চিকেন নেই তো কি হয়েছে, বাজার থেকে চিকেন এনে দাও। তোমাদের বাড়িতে আসার পথে দেখলাম তো কত ভালো একটা বাজার আছে, কত মাছ, নানান রকম মাংস পাওয়া যাচ্ছে। পৃথার কথা শুনে মিনু দেবী তখনই নিবেদিতাকে বাজার থেকে চিকেন নিয়ে আসতে বলে। তাই নিবেদিতা বাধ্য হয়ে বাজারে চিকেন কিনতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সে 1 কেজি চিকেন নিয়ে এসে চিকেন পকোড়া বানিয়ে বাড়ির অতিথিদের পরিবেশন করে, যার ফলে সাজু দেবী এবং পৃথা দুজনেই খুবই খুশি হয়। আর তারা তখনই গরম গরম চিকেন পকোড়া খেয়ে নেয়। কিন্তু সেই চিকেন পকোড়া খাওয়ার পর তারা আরো বেশি চিকেন পকোড়া খাওয়ার আবদার করে। আর নিবেদিতা এভাবে বাড়ি বাড়ি চিকেন পকোড়া বানাতে গিয়ে প্রায় 1 কেজি মাংস শেষ হয়ে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে আসে। আর দুপুরবেলা মৈত্রী এবং নিবেদিতা দুজনেই রুই পোস্ত, কুমড়ো আলুর তরকারি, পাট শাক দিয়ে ডাল, পালক পনির, গলদা চিংড়ির মালাইকারি, লাউ চিংড়ি ইত্যাদি রান্না করে সবাইকে খেতে দেয়। কিন্তু পৃথা এবং তার শাশুড়ি মা সাজু দেবী সবজিগুলো কম খেয়ে চিংড়ি মাছ এবং রুই পোস্ত বেশি বেশি করে খেয়ে নেয়। রান্না তো খুব ভালোই করেছো বৌমা, কিন্তু লাল লাল দেশি মুরগির ঝোল ছাড়া কি দুপুরের খাওয়া জমে? আজকে যা রান্না করেছো ঠিক আছে, কোনো মতে খেয়ে ফেলেছি, কিন্তু পরের দিন ভালো করে দেশি মুরগির ঝোল রান্না করবে। আচ্ছা মা, আপনি তো বললেন গ্রামের আড়তে নাকি অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। আমি তো এখানে তার প্রমাণ পেলাম না। এর থেকে ভালো তো আমাদের শহরেই মাছ পাওয়া যায়। গ্রামে এসে কি লাভ হলো তাহলে বলুন তো? পৃথার মুখে এরকম অপমানজনক মন্তব্য শুনি মৈত্রী তখনই অর্ণবকে ভেটকি, পমফ্রেট, বোয়াল, তেলাপিয়া এবং দেশি মুরগির মাংস কিনে নিয়ে আসতে বলে। আর রাত্রিবেলা পৃথা এবং মৈত্রী গরমের মধ্যে আবার মাছ মাংস রান্না করে। কিন্তু রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর প্রচুর রান্না করা মাছ মাংস বেঁচে থাকে, যা দেখে মৈত্রী সেগুলো ফ্রিজে তুলে রাখে। আর সবাই নিজের নিজের মতো ঘুমাতে চলে যায়। কিন্তু বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও সাজু দেবী এবং তার বৌমার ঘুম আসে না। এই মাঝরাতে বড্ড খিদে পেয়ে গেল বৌমা। যা দেখলাম অনেক মাছ মাংস ফ্রিজে তুলে রাখা হয়েছে, চলো ওগুলো নিয়ে সাটিয়ে দিই। রাত্রিবেলা ঠিক মতো মাছ খাওয়া হয়নি, আর মাংস তো মাত্র 10 পিস দিয়েছিল। 10 পিস মাংস খেয়ে কি পেট ভরে? ঠিক বলেছেন মা, 10 পিস মাংস আর 7 পিস মাছই কি বা হয়। আমারও খুব খিদে পেয়েছে, চলুন সকাল হওয়ার আগে ওই খাবারগুলো ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেলি। এই বুদ্ধি এঁটে পৃথা এবং সাজু দেবী সারা রাত ধরে মাছ মাংস খায়। কিন্তু ডাস্টবিনে মাছ মাংসের কাঁটা না ফেলে তারা মাছের কাঁটা এবং মাংসের হাড়গোড় বাড়ির উঠানে ছড়িয়ে আসে, যাতে দেখে মনে হয় বাইরের কেউ এসে মাছ মাংস খেয়ে গেছে। এই না হলে আমার বৌমা, দারুণ বুদ্ধি তোমার। তবে আজকে সেরা মাছ খেলাম, কিন্তু কালকেও দিদির বৌমাদেরকে আবার নতুন করে মাছ মাংস রান্না করতে হবে, কারণ ফ্রিজের খাবার তো সব শেষ।
এভাবেই খাওয়া মিটে গেলে তারা ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা মৈত্রী নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে দেখে রাতের মাছ মাংস ফ্রিজে কিছুই রাখা নেই। আর সে দেখে সমস্ত খাবারের বাটি একেবারে ফাঁকা। তখনই মৈত্রী অবাক হয়ে নিবেদিতাকে ব্যাপারটা জানাতে গিয়ে দেখে বাড়ির উঠানে এবং বারান্দা জুড়ে মাছের কাঁটা এবং মাংসের হাড়গোড় ছড়ানো আছে। কালকে রাতে কি আমি ফ্রিজের দরজাটা ঠিকমতো আটকাইনি? কে করলো এরকম কাজ? এই সাত সকালে আমাকে এখন পুরো উঠান জল দিয়ে ধুতে হবে। মা দেখলে আবার এখনই রাগ করবে, তার আগে আমি সবকিছু পরিষ্কার করে ফেলবো। এই বলে মৈত্রী উঠান বারান্দা সবকিছু পরিষ্কার করে নিবেদিতার ঘরে যায়। এই ছোট, শিগগিরই ওঠ, কালকে রাতে সমস্ত রান্না করা মাছ মাংস কেউ খেয়ে উঠানে তার হাড়গোড় কাটা ছড়িয়ে দিয়ে গেছে। মা ওঠার আগে আমি পুরো উঠান পরিষ্কার করে দিয়েছি, এবার কি হবে? সব মাছ মাংসের জোগাড় তো শেষ, এখন আবার নতুন করে মাছ কিনে আনতে হবে, তারপর আবার রান্না করতে হবে। আমার মনে হয় এটা ওই মাসি ঠাকুমা আর ওনার বৌমার কাজ। তুমি চিন্তা করো না দিদি, কালকে রাতে আমার এক বান্ধবী ফোন করেছিল, আজকে ওই বান্ধবীটার বিবাহ বার্ষিকী। তোমাকে সঙ্গে নিয়ে আজকে দুপুরবেলা ওদের বাড়িতে খেতে যাব, আর বাড়ির সবাইকে অনলাইনে খাবার অর্ডার করে দেব। এই শুনে মৈত্রী খুবই খুশি হয়। আর তখনই মৈত্রী এবং নিবেদিতা দুজনেই শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকে আমার এক বান্ধবীর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান আছে, তাই আমি আর দিদি দুপুরবেলা অনুষ্ঠান বাড়িতে খেতে যাব। আপনাদের জন্য অনলাইনে খাবার অর্ডার করে দিচ্ছি, সময় মতো খেয়ে নেবেন। নিবেদিতার কথা শুনতে পেয়ে সাজু দেবী বলে, নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছ? আমার মতো বুড়িটাকে তোমাদের সঙ্গে নিয়ে যাবে? আমাকে তো কেউ নিমন্ত্রণ করে না, কতদিন নিমন্ত্রণ বাড়িতে খাইনি, সেটা আর বলার নয়। সাজু যখন তোমাদের সঙ্গে যেতে চাইছে, ওকে তাহলে সঙ্গে করে নিয়ে যাও। তাহলে আমার বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাব, ও একা একা বাড়িতে বসে কি করবে? তার থেকে বরং বৌমার বান্ধবীর বাড়িটা একবার ঘুরে আসুক। নিবেদিতা এবং মৈত্রীর ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে তারা সাজু দেবী এবং পৃথাকে সঙ্গে করে নিয়ে যায়। আর তারা অনুষ্ঠান বাড়িতে পৌঁছালে নিবেদিতা এবং মৈত্রী নিবেদিতার বান্ধবী তানিশের সঙ্গে কথা বলতে চলে যায়। কিন্তু এরই মধ্যে পৃথা এবং তার শাশুড়ি মা খেতে বসে পড়ে। আর দেখতে দেখতে তারা 15 পিস মাছ খেয়ে ফেলে। অন্যদিকে পৃথা ফ্রাইড রাইসের থেকেও বেশি মাংস খেতে থাকে, যা দেখে নিমন্ত্রণ বাড়ির অতিথিরা বলে, এই বয়সেও 15 পিস মাছ মাংস নিয়েছে, কি কাণ্ডে পিণ্ডে গিলছে রে, এমন খাওয়া আমি বাপের জন্মে দেখিনি। আমি কানাঘুষো করে শুনলাম ওই বুড়িটা নাকি তানিশার কোনো এক বান্ধবীর শাশুড়ি হয়। ছি ছি, শুধু বুড়িটা, তার পাশে দেখ রাক্ষস বসেছে, যেন মাংসগুলো একদম গিলে নিচ্ছে, মনে হচ্ছে যেন জল খাচ্ছে। পরলোকের বাড়িতে এসে এমন গেলা তো ছোট লোকিপনার পরিচয়। এমন সময় নিবেদিতা এবং মৈত্রী তাদের কথা শুনতে পায়, যার ফলে লজ্জায় তারা মাথা নত করে নেয়। তাই কিছুক্ষণের মধ্যেই নিবেদিতা এবং মৈত্রী জোর করে পৃথা এবং তার শাশুড়ি মাকে বাড়িতে নিয়ে চলে আসে। আর তারা মনে মনে ভীষণ পরিমাণে চটে থাকলেও বাড়ির অতিথিদের কিছুই বলতে পারে না। এভাবে 2-1 দিন কাটে। পরের দিন, তোমাদের এখানে বেশ কদিন ধরে আছি, একবারও তো তোমাদের নদীর বোয়াল মাছ খাওয়ালে না। নদীর বোয়াল মাছ খাওয়ার মজাই আলাদা। বোয়াল মাছ খাওয়ার জন্যই তো আমাদের শহর ছেড়ে তোমাদের গ্রামে আসা। শেখর আজকে বাজারে গিয়েছিল বোয়াল মাছ আনতে, কিন্তু বোয়াল মাছের এতই চাহিদা যে বাজারে সব বোয়াল মাছ ভোরবেলাতেই শেষ হয়ে গেছে, তাই আজকে বোয়াল মাছ আনতে পারেনি। তোমাদের বাড়ির পেছনে যে নদীটা আছে, সেখান থেকেও তো বোয়াল মাছ ধরে এনে দিতে পারো, কোনো টাকা পয়সা খরচা হবে না। এদিকে বোয়াল মাছটাও খাওয়া হয়ে যাবে। তোমাদের বাড়ির ছাদ থেকেই নদীটা দেখা যায়, নদীতে অনেক মাছ হয়েছে দেখলাম। তুমি বরং ওই নদীটায় গিয়ে মাছ ধরে নিয়ে এসো। কিন্তু মাসিমা, আকাশ কালো করে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। আজকে বরং থাক, শেখর কিংবা দাদা বাড়িতে ফিরলে ওদেরকে বোয়াল মাছ আনতে বলবো। তোমাদের তো বাড়ি থেকে বেরোলেই নদী, নদীতে এত বেশি মাছ আছে, তোমার 2টো মাছ ধরে নিয়ে আসতে 5 মিনিটও লাগবে না। আমরা দোতলা জানালাতে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে মাছ ধরে নিয়ে এসো। অগত্যা নিবেদিতা বাধ্য হয়ে ছিপ হাতে নিয়ে নদীতে মাছ ধরতে চলে যায়। কিন্তু মিনু দেবী কিংবা মৈত্রী নিবেদিতার মাছ ধরতে যাওয়ার ব্যাপারটা জানতে পারে না। অন্যদিকে নিবেদিতা অনেকক্ষণ ধরে ছিপ ফেলার পর একটা বোয়াল মাছ পায়, কিন্তু ততক্ষণে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। আর নিবেদিতা কোনো মতে দৌড়ে বাড়ি যেতে পারে না। এমন সময় নিবেদিতা যেখানে থাকে সেখানকার খুব কাছাকাছি একটা নারকেল গাছে বাজ পড়ে, যার ফলে নিবেদিতা ভয়ে বৃষ্টির মধ্যে নদীর ধারে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে মৈত্রী তাকে কোথাও খুঁজে না পেয়ে শাশুড়ি মায়ের কাছে ছুটে যায়।
মা, ছোটকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি ওকে দেখেছেন কোথাও? আমি রান্নাঘরে গিয়েছিলাম ছোটকে খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম শুধু চায়ের বাটিটা পড়ে আছে। ওকে সারা বাড়িতে খুঁজেও কোথাও পেলাম না। ছোট বৌমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? ছোট বৌমা তো আমাকে সকালবেলা চা করে দিতে এসেছিল, তারপর তো রান্নাঘরেই থাকার কথা। চলো তো একবার দেখি। এই বলে মিনুদেবী এবং মৈত্রী সমস্ত জায়গায় খুঁজেও কোথাও নিবেদিতাকে পায় না। আর সেই প্রচন্ড দুর্যোগের মধ্যে নিবেদিতাকে খুঁজে না পেয়ে মৈত্রী ভীষণই কান্নাকাটি শুরু করে। অন্যদিকে মেনুদেবী তখনই অর্ণব এবং শেখরকে ফোন করে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসার কথা বলে। কিন্তু এমন সময় পৃথা এবং তার শাশুড়ি মা নিবেদিতার বোয়াল মাছ ধরতে যাওয়ার ব্যাপারটা চেপে রাখে। দেখো, হয়তো আশেপাশে কোনো বান্ধবীদের বাড়িতে ঘুরতে গেছে। আজকালকার মেয়েরা তো কোথাও গেলে বাড়িতে ঢোকার নাম করে না। নিবেদিতা কোনো কাজ ছাড়া কোনোদিনও বাড়ি থেকে বেরোয় না। তাছাড়া আমাদের নতুন বিয়ে হয়েছে, এখানে নিবেদিতার বন্ধু কোথা থেকে আসবে? ধীরে ধীরে বৃষ্টি থেমে গেলে অর্ণব এবং শেখর বাড়ি ফিরে আসে আর সবাই মিলে নিবেদিতাকে বাইরে খুঁজতে বেরোয়। এদিক ওদিক খোঁজার পর নিবেদিতাকে তারা নদীর ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আর নিবেদিতার পাশে একটা বোয়াল মাছ পড়ে থাকে। তখনই তারা সবাই মিলে নিবেদিতাকে বাড়িতে নিয়ে আসে। আর অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভেজার ফলে নিবেদিতার প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসে। তাই মৈত্রী নিবেদিতার সেবা শুশ্রূষা করে। কিছুক্ষণের মধ্যে নিবেদিতার জ্ঞান ফিরে আসলে, তুমি এই দুর্যোগের মধ্যে নদীতে বোয়াল মাছ ধরতে গিয়েছিলে? তোমার মাথা ঠিক আছে তো? তুমি তো আমাকে কোথাও না বলে যাও না, তাহলে আজকে কেন গেলে? তার উপর নদীর পাড়ে ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে তুমি। তোমার কোনো ধারণা আছে তোমাকে খুঁজে না পেয়ে আমরা কতটা টেনশনে ছিলাম? আপনার বোন আর বোনের বৌমা আমাকে বলেছিল নদী থেকে বোয়াল মাছ ধরে আনতে। আমি অনেকবার বারণ করা সত্ত্বেও ওরা আমার কোনো কথা শোনেনি। ওরা আমাকে জোর করে নদীতে পাঠিয়েছিল। আর নদীর পাড়ে যে নারকেল গাছটা আছে ওটাতে বাজ পড়েছিল, যা দেখে আমি ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এমন কথা শুনে মিনুদেবী তার বোনের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তুই আর তোর বৌমা এখান থেকে চলে যা, আর কোনোদিনও যেন তোকে আমাদের বাড়িতে আসতে না দেখি। তোর জন্য আজকে আমার বৌমার এরকম অবস্থা। তুই ছোট বৌমাকে নদীতে মাছ ধরতে পাঠিয়েছিস, সেটা একবারও তুই বলিসনি। তোরা দুজনে ব্যাপারটা চেপে রেখেছিস। আমার সোনার সংসারে আগুন ধরাতে এসেছিস তোরা। এমন কথা শুনে পৃথা এবং তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। তাই তারা সেদিনই নিজেদের বাড়িতে ফিরে যায়, যার ফলে মৈত্রী এবং নিবেদিতা আবার হাসি খুশি সংসার করতে শুরু করে। রূপালী খুবই মিষ্টি দেখতে একটি মেয়ে ছিল। সে বিষ্ণুপুর স্যাররমেশ স্কুলের ক্লাস 8 এর ছাত্রী ছিল। রূপালী দেখতে এমনিতেও খুব সুন্দর হলেও তার মাথায় চুল ছিল না। ছোটবেলায় কোনো এক কঠিন অসুখের ফলে তার মাথার সমস্ত চুল ঝরে গিয়েছিল। তারপর থেকে রূপালীর মাথায় নতুন চুল গজায়নি। তাই রূপালীকে তার স্কুলের বন্ধুরা সবাই টাকলি, ন্যাড়া মাথা, টাক মাথা ইত্যাদি নামেই ডাকতো। ক্লাসরুমে কেউই রূপালীকে পছন্দ করত না। বিশেষ করে রিঙ্কি এবং মোনা নামে দুটি মেয়ে ছিল যারা সবসময় রূপালীকে নানান রকম ভাবে হেনস্থ করত। রিঙ্কি ও মোনা দুজনে একে অপরের খুবই ভালো বন্ধু ছিল। তাই তারা দুজন মিলে সবসময় রূপালীকে রাগানোর চেষ্টা করত। একদিন ক্লাসরুমে, এই দেখ মোনা, এই হেয়ার ক্লিপ গুলো দেখ তো কেমন লাগছে। ওয়াও রিঙ্কি, এই হেয়ার ক্লিপ গুলো তো খুব সুন্দর, কত বিউটিফুল লাগছে। ও মাই গড, সত্যি এগুলো দারুণ লাগছে। তুই এই ক্লিপ গুলো কোথা থেকে কিনেছিস রে? এগুলো বারবি ডলের ক্লিপ। দেখিস না বারবি ডল এই ধরনের ক্লিপ গুলো পরে থাকে। এই ক্লিপ গুলো আমার বাবা আমার জন্য কিনে এনে দিয়েছে কিছুদিন আগে। আমার বাবা অন্য একটা শহরে গিয়েছিল, ওখান থেকেই আমার বাবা এই ক্লিপ গুলো এনে দিয়েছে। আমি তোকে দেখাবো বলে স্কুলে নিয়ে এসেছি। হ্যাঁ, আমাদের স্কুলে তো এই ক্লিপগুলো অ্যালাউ করে না। তুই স্কুলে এই ক্লিপগুলো পরে আসতেও পারবি না। আচ্ছা রিঙ্কি, এই ক্লিপগুলো না আমার খুব পছন্দ হয়েছে। তুই তোর বাবাকে বলে এরকম সেম দেখতে ক্লিপ আমার জন্য আনতে পারবি রে? আমি তোকে টাকা দিয়ে দেব। হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। আমি আজকেই বাড়িতে গিয়ে বাবাকে বলবো তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ক্লিপগুলো একবার দিবি? আমি একটু আমার হেয়ারে পরে দেখি কেমন লাগে। এই বলে মোনা রিঙ্কির হাত থেকে ক্লিপগুলো নিতে যায়, কিন্তু তখনই ভুল করে মোনার হাত থেকে ক্লিপগুলো বেঞ্চের নিচে পড়ে যায়। এ বাবা, ক্লিপগুলো পড়ে গেল তো। দাঁড়া দাঁড়া, তুই তুলিস না। ওই দেখ টাকলি আসছে, ওকে ক্লিপগুলো তুলে দিতে বলবো। এই রূপালী, একবার এদিকে শোন তো। হ্যাঁ বল, কি হয়েছে? কিছু বলবি? হ্যাঁ বলবো বলেই তো ডাকলাম। দেখ না, আমার ক্লিপগুলো বেঞ্চের নিচে পড়ে গেছে। তুই একটু ক্লিপগুলো তুলে দিবি রে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়া আমি তুলে দিচ্ছি। এই নে রিঙ্কি,
তোর ক্লিপ। আরে রিঙ্কি, এই ক্লিপগুলো তো দেখতে খুবই সুন্দর, খুব ভালো লাগছে। হ্যাঁ জানি, আর আমি সবসময় ভালো জিনিসই কিনি। আমি দেখতে ভালো, আমার জিনিসগুলো ভালো হবে না তা আবার হয়? আচ্ছা রূপালী, মোনা এরকম ক্লিপ নেবে বলেছে। তুই যদি বলিস আমি আমার বাবাকে বলে তোর জন্য এরকম ক্লিপ আনিয়ে দেব। না না, আমার লাগবে না রে। আরে রিঙ্কি, তুই ভুলে যাচ্ছিস, রূপালীর মাথায় তো চুল নেই, এ তো টাকলি। এই ক্লিপগুলো নিয়ে এ কি করবে? মাথায় চুল না থাকলে ক্লিপ নিয়েও তো কোনো লাভ নেই। ও হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। টাকলিদের ক্লিপের কোনো প্রয়োজন নেই। কি অবস্থা বল? এভাবেই রিঙ্কি ও মোনা দুজনে মিলে রূপালীকে নিয়ে মজা করতে থাকে। রূপালীর খুবই খারাপ লাগে এবং সে চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে রূপালী খুবই কান্নাকাটি করতে থাকে। রূপালীকে তার বাবা মা সবসময় অনেক বোঝাতো যাতে সে অন্যের কথা শুনে দুঃখ না পায়। রূপালী কিছু সময়ের জন্য ভেঙে পড়লেও সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু কিছুদিন পরপরই রিঙ্কি ও মোনা নানান রকম ছোট বড় কথা বলে রূপালীকে বিরক্ত করত। এমনই একদিন, এই মোনা, আজকে দিনটা বড্ড বোরিং লাগছে তাই না বল? আজকে তো বেশি স্যার ম্যাডামরাও আসেনি, সারাদিন কি তাহলে এমনি এমনি বসেই কাটিয়ে দিতে হবে? হ্যাঁ রে, একদম ভালো লাগছে না। সকাল থেকে বসে আছি, এখনো পর্যন্ত একটাও ক্লাস হলো না। চল রূপালীর পেছনে লাগা যাক। রূপালীকে দেখে খুব খুশি মনে হচ্ছে, ওকে দুঃখিত করে ফেলি। আমি শুরু করছি, ঠিক আছে? এই রিঙ্কি, তোর হেয়ার থেকে কত সুন্দর সেন্ট বের হচ্ছে। তুই কোন শ্যাম্পু ব্যবহার করিস রে? আমি মামা আর্থের বৃঙ্গরাজ শ্যাম্পু ব্যবহার করি। এই শ্যাম্পুটা খুবই ভালো, জানিস? শ্যাম্পুটা ব্যবহার করার পর চুল থেকে খুবই ভালো সেন্ট বেরোয়। শুধু তাই নয়, এই শ্যাম্পুটা দিলে চুল অনেক লম্বা আর ঘন হয়। আর তুই কোন শ্যাম্পু ব্যবহার করিস? আমি তো ট্রেসেমে শ্যাম্পু ব্যবহার করি। ট্রেসেমে শ্যাম্পু খুব ভালো, জানিস? এই রূপালী, তুই কোন শ্যাম্পু ব্যবহার করিস রে? আমি আমি মানে আমি শ্যাম্পু নয়, সাবান ব্যবহার করি। এ বাবা, চুলে কেউ সাবান দেয় কখনো? চুল খারাপ হয়ে যাবে তো। ও সরি, আমি বারবার ভুলে যাই যে তোর মাথায় তো চুল নেই, তুই তো টাকলি। তোর তো শ্যাম্পু ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। ঠিক বলেছিস, রূপালীর বাবা মায়ের অনেক টাকা বেঁচে যায়, তাই না বল? রূপালীর জন্য শ্যাম্পু কিনতে হয় না, তেল কিনতে হয় না, চিরুনি কিনতে হয় না, গার্ডার ক্লিপ কিচ্ছু কিনতে হয় না। আর আমাদের হেয়ারের পেছনে কত কত টাকা খরচ হয়। আরে টাকা খরচ হলেও আমাদের মাথায় তো চুল আছে। আমরা তো আর রূপালীর মতো টাকলি নই, এটাই আমাদের সৌভাগ্য। আচ্ছা রূপালী, তুই তো টাক মাথা, তোকে তো কেউ বিয়ে করবে বলে মনে হয় না। তোর কাছে একটাই অপশন আছে, তোকে বিয়ে করতে হলে টাক মাথা ছেলেকেই বিয়ে করতে হবে। এভাবেই রিঙ্কি ও মোনা আবারও রূপালীকে নিয়ে মজা করতে থাকে। সেদিন রূপালীর উপর তাদের ক্লাসরুমের সকলেই হো হো করে হেসে উঠেছিল। এই দেখে রূপালীর খুবই কষ্ট লাগে এবং সে ব্যাগ নিয়ে সোজা বাড়ি চলে আসে। বাড়িতে এসে আবার কান্নাকাটি করতে থাকে। পরের দিন সকালবেলা সে তৈরি হয়ে স্কুলে চলে যায়। তাদের ক্লাস টিচার অনন্যা ম্যাডাম কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লাসে এসে বলে, স্টুডেন্টস, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। সামনের মাসে তোমাদের স্কুলে একটা ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছে। ফ্যাশন শো কম্পিটিশনে যারা অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই 2 দিনের মধ্যে আমার কাছে গিয়ে নাম লিখিয়ে আসবে। আমি চাইবো আমার ক্লাসের প্রত্যেকটা মেয়ে যেন এই কম্পিটিশনে পার্টিসিপেট করে। এই বিষয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। অনন্যা ম্যাডামের কথা শেষ হতে না হতেই ক্লাসে হইচই পড়ে যায়। ক্লাসের মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেয়। অনন্যা ম্যাডাম ক্লাসকে শান্ত করে কম্পিটিশনের ব্যাপারে ডিটেলস জানিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাডাম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লাসে শোরগোল শুরু হয়ে যায়। আমি তো কম্পিটিশনে পার্টিসিপেট করবই, আর আমি জানি এই কম্পিটিশন শুধুমাত্র আমিই জিতবো। কেন এই কম্পিটিশনটা তুই জিতবি কেন? এটা তো আমি কিংবা অন্য কেউ জিততে পারে, তাই না? তুই এতটা শিওর কি করে হলি? কারণ এই ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে আমি, সেই জন্যই আমি বলেছি এই কম্পিটিশনের উইনার আমিই হব। তুই কি এই ক্লাসের একাই সুন্দরী? আমি কি তোর থেকে কম সুন্দর নাকি? আর তাছাড়া আমাদের ক্লাসে তোর থেকেও সুন্দর অনেকেই আছে। আর কম্পিটিশনে শুধু সৌন্দর্য দেখলে তো হবে না, আরো অনেক ব্যাপার আছে। হ্যাঁ আমিও জানি, আরো অনেক কিছুই ব্যাপার আছে, যেমন ধর ড্রেস, হেয়ার।
তুই তো জানিস আমি একটা ধনী পরিবারের মেয়ে, আর আমার বাবা আমাকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য খুবই দামি ড্রেস কিনে দেবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমার সুন্দর হেয়ার। এই ক্লাসের মধ্যে আমার মতো লম্বা ঘন চুল কারো নেই। আমি পার্লার থেকে সুন্দর হেয়ার স্টাইল করে আসবো। বাবা রিঙ্কি, তুই একটু বড্ড বেশি অহংকার করছিস না? সুন্দর ড্রেস আর লম্বা হেয়ার আছে বলেই কি তুই কম্পিটিশনের উইনার হয়ে যাবি? আমিও তো অনেক সুন্দর ড্রেস পরে আসবো। হ্যাঁ, সে তুই আসতেই পারিস, কিন্তু তোর তো হেয়ার খুবই ছোট। এত ছোট ছোট হেয়ার, মাথায় চুল থাকা আর না থাকা সমান। দেখিস কিছুদিন পর আবার রূপালীর মতো টাক মাথা হয়ে যাস না যেন। আমার তো মাঝে মধ্যে তোকে দেখে ন্যাড়াই মনে হয়। রিঙ্কির কথা শুনে ক্লাসের অন্যান্য বাচ্চারাও হো হো করে হেসে ওঠে। রিঙ্কির উপর মোনা খুবই রেগে যায়। মোনা মনে মনে ভাবে, রিঙ্কি বড়লোক বলে নিজেকে কি মনে করে, আর লম্বা ঘন চুল আছে বলে নিজেকে কি হিরোইন ভাবে? আমাকে হোল ক্লাসের সামনে অপমান করেছে, আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি শুধু সুযোগের অপেক্ষায় থাকলাম। এক এক করে ক্লাসের সকলেই অনন্যা ম্যাডামের কাছে ফ্যাশন শোতে অংশগ্রহণ করার জন্য নাম লেখাতে চায়। রূপালীরও ফ্যাশন শোতে পার্টিসিপেট করার খুবই ইচ্ছা হয়, কিন্তু সে মনে মনে খুবই ভয় পাচ্ছিল। আমার তো মাথায় চুল নেই, আমি পার্টিসিপেট করেই বা কি করব? আমার মাথায় চুল নেই বলে আমাকে দেখতে খুবই বাজে লাগে, কিন্তু আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল ফ্যাশন শোতে পার্টিসিপেট করার। কি করব কিছু বুঝতে পারছি না তো। রূপালী অনেক ভাবনা চিন্তা করার পর ফ্যাশন শোতে পার্টিসিপেট করবে বলে ঠিক করে। সে অনন্যা ম্যাডামের কাছে যায় এবং তার নাম লিখিয়ে চলে আসে। কিরে টাকলি, তুই ফ্যাশন শোতে পার্টিসিপেট করবি? সত্যি তোর মাথায় চুল নেই জানতাম, কিন্তু তোর মাথায় যে বুদ্ধিও নেই এটা আমি জানতাম না। তোকে নিয়ে আমরা হোল ক্লাসের সবাই মজা করি, তাতেও তোর হচ্ছে না। তুই স্টেজে উঠলে ওটা আর ফ্যাশন শো থাকবে না, ওটা তো সার্কাস শো হয়ে যাবে। টাকমাতা মুখে মেকআপ করলে তোকে কত যে বাজে লাগবে আমি সেটাই কল্পনা করছি। রূপালী রিঙ্কির কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে। রিঙ্কি সেদিন খুব সুন্দর দামি একটা ড্রেস পরে এবং পার্লার থেকে খুবই দারুণ একটা হেয়ার স্টাইল করে স্কুলে এসেছিল। স্কুলে সকলে রিঙ্কির দিকেই তাকিয়েছিল। রিঙ্কি মনে মনে খুবই খুশি হয়। মোনাও যতটা সম্ভব নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল। রিঙ্কিকে দেখে মোনার খুবই রাগ হয়। নিজেকে হিরোইন মনে করছে তাই না? আমি সেদিনের অপমানের প্রতিশোধ আজকে নেব। সেদিন সকলের সামনে আমার ছোট চুলের জন্য রিঙ্কি আমাকে অপমান করেছিল। আজকে আমি রিঙ্কির এই লম্বা ঘন চুলটাই নষ্ট করে দেব। মোনা তার ব্যাগ থেকে ফেবিকুইক আঠা বের করে হাতে করে নিয়ে আসে। এই রিঙ্কি, তোকে আজকে খুব সুন্দর লাগছে, আর তোর হেয়ারটা দারুণ লাগছে। তুই সত্যি বলেছিলি। আমার তো মনে হচ্ছে আজকের কম্পিটিশনটা তুই জিতবি। এই তোর হেয়ারটা একটু এলোমেলো হয়ে গেছে, দাঁড়া আমি তোর হেয়ারটা ঠিক করে দিচ্ছি। তাই কি হয়েছে রে আমার হেয়ারে? একটু ঠিক করে দে না প্লিজ। মোনা চালাকি করে রিঙ্কির চুল ঠিক করে দেওয়ার নাম করে ফেবিকুইক আঠা তার মাথায় ঢেলে দেয়। এ বাবা, সরি রে রিঙ্কি, আমার হাতে ফেবিকুইক আঠা ছিল। আসলে আমার জুতা ছিঁড়ে গিয়েছিল তো আমি একটু আগেই জুতাটা ঠিক করলাম, আর চুল ঠিক করতে গিয়ে ফেবিকুইক আঠা তোর চুলে পড়ে গেল। কিছু মনে করিস না প্লিজ। রিঙ্কি ভালো করে বুঝতে পারে যে মোনা ইচ্ছা করেই তার হেয়ার স্টাইল নষ্ট করে দিয়েছে। রিঙ্কি আয়নায় তার মুখ দেখে কাঁদতে শুরু করে। তার চুলের অবস্থা ভীষণ বাজে হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় সেখানে রূপালী আসে। রূপালীর মাথায় লম্বা ঘন চুল দেখে রিঙ্কি অবাক হয়ে যায়। রূপালী, তোর মাথায় চুল কোথা থেকে এলো? তুই কি নকল চুল লাগিয়েছিস? হ্যাঁ রে, তুই ঠিকই বুঝেছিস, আমি আমার মাথায় উইগ লাগিয়েছি। কিন্তু রিঙ্কি, তোর হেয়ারে কি হয়েছে? এরকম সাদা সাদা হয়ে গেছে আর উস্কো শুষ্কো হয়ে গেল কি করে? একটু আগে তো খুব সুন্দর লাগছিল তোকে। রূপালীর কথা শুনে রিঙ্কি আবারও কাঁদতে শুরু করে। দেখ না, ওই মোনার বাচ্চা আমার চুলটা নষ্ট করে দিল। ও এটা ইচ্ছা করে করেছে আমি জানি, যাতে আমি এই কম্পিটিশনে জিততে না পারি। আমি আঠা ভর্তি চুল নিয়ে কি করে পার্টিসিপেট করব বলতো? আমি এই চুলটা নিয়ে স্টেজে উঠতে পারবো না। আমার খুব ইচ্ছা ছিল ফ্যাশন শোতে উইনার হওয়ার। রিঙ্কিকে কাঁদতে দেখে রূপালীর খুবই খারাপ লাগে। রিঙ্কি, তুই কাঁদিস না রে, এখন তো হাতে বেশি সময় নেই। তোর হেয়ারটা আমি হয়তো ঠিক করে দিতে পারবো না, তবে আমি তোকে আমার মাথার এই উইগটা দিয়ে হেল্প করতে পারি। এই নে, তুই
তুই আমার মাথার উইকটা পরে নে, আমি ন্যাড়া মাথায় কম্পিটিশনে পার্টিসিপেট করব। আমি এমনিও তো ফার্স্ট হতে পারবো না আমি জানি, কিন্তু তুই ফার্স্ট হলেই আমি খুব খুশি হব। রূপালীর কথা শুনে রিঙ্কির চোখে জল চলে আসে। সে রিঙ্কির কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দে রূপালী, তোর টাক মাথা নিয়ে আমি এতদিনে তোকে অনেক অপমান করেছি। আজকে তুই শুধুমাত্র আমার জন্য তুই তোর মাথার উইকটা আমাকে খুলে দিয়ে দিয়েছিস। সত্যি তোর মন খুব ভালো। আমি তোর বন্ধু হওয়ারও যোগ্য নই। আমি এই উইকটা পরবো না রিঙ্কি, এটা তুই পর। আমি চাই এই কম্পিটিশনটা তুই জেত। আজকে আমি আমার আসল বন্ধুকে খুঁজে পেয়েছি। অল দ্য বেস্ট রূপালী, তোকে কম্পিটিশনটা জিততেই হবে। রূপালী স্টেজে উঠে খুবই ভালো পারফরমেন্স করে। সেখানে উপস্থিত সকল জর্জেরা রূপালীকে উইনার হিসেবে ঘোষণা করে। রূপালীকে 10 লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। এই দেখে রিঙ্কি খুবই খুশি হয়। অন্যদিকে মোনা তেলে বেগুনে জ্বলে ওঠে। সেদিন থেকে রিঙ্কি ও রূপালী খুবই ভালো বন্ধু হয়ে যায়। সেদিনের পর থেকে রূপালী মাথায় উইক পরে স্কুলে যাওয়া আসা করতে থাকে। রূপালীকে আর কেউ রাগানোর কোনো সাহস পায় না, কারণ সে সকলের মাঝে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল।